লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে ৭২ ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনও চূড়ান্ত হয়নি বিএনপি প্রার্থী, জানালেন চিফ হুইপ। ২০ আগস্ট সরাসরি সম্প্রচার হবে গণভোট। ভোট গ্রহণ বন্ধ ৩টি জুট মিল লিজ দিল সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুক্তি সই, ১১,০০০ কর্মসংস্থানের আশা। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা ও সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই হবে বিচার, জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানের স্বাভাবিক সফর নিয়ে অনুমান নির্ভর কথা না বলার আহ্বান। এবং এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর, বললেন কাউকে জোর করে পাস বা ফেল করানো যায় না, শতভাগ ফেল করা ৩১২ স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ঘাটতিতে সারা দেশে বেড়েছে লোডশেডিং। ঢাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা শহর ও গ্রামে দিন রাত মিলিয়ে প্রায় অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। সোমবার রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং হয়। ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও নেই বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের ভরসা হাত পাখা। রান্নারও কষ্ট হয়, আমরা কারেন্টে রান্না করি, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়। পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো স্থির হয়ে আছি। নগর থেকে গ্রাম সব জায়গায় একই পরিস্থিতি। শিডিউল ছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রাহকের অভিযোগ, দিনরাত মিলিয়ে কোথাও কোথাও অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না, ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। শিশু ও বয়স্কদের পাশাপাশি বিপাকে শিক্ষার্থীরাও। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই, সকালে নাই ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। শহরে দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা, আর গ্রামে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, এখন তো আমাদের চলাই দুষ্কার হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না, মাঝে আসে আবার চলে যায়। সারা রাত কোনো কারেন্ট থাকে না, এই আসে যায়। চট্টগ্রামে দিনে কয়েক দফা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ছোট শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদারীপুরের সবচেয়ে কষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। কারখানার উৎপাদন নেমে গেছে অর্ধেকে। দিনের মধ্যে 4 থেকে 5 বার কারেন্ট যায়, গেলে তার সাথে সাথে আসে না, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর কারেন্ট আসে। মাল ভালো মতন ডেলিভারি দিতে পারি না এবং কাস্টমাররা চিল্লাচিল্লি করে। 8 থেকে তো 10-12 বার কারেন্ট যায়, চলে যায়, আমরা কাম কাজ করতে পারি না। সিলেটের 4 জেলার পিডিবি এলাকায় রয়েছে বড় ঘাটতি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাতেও পরিস্থিতি ভয়াবহ। ময়মনসিংহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই 1 থেকে 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। 24 ঘন্টা মাঝে 12 ঘন্টাও থাকে না। রান্না করতে যাচ্ছি কারেন্ট নাই, ঘুমাতে যাচ্ছি তখনও কারেন্ট নাই। আইসক্রিম রাখি, আইসক্রিম নষ্ট হয়ে যায়, ফ্রিজ লোডিং নেয় না। কারেন্ট না থাকলে আমাদের সম্পূর্ণ বসে থাকতে হয়। জাতীয় গ্রিড থেকেই সরবরাহ কম হওয়ায় এই ভোগান্তি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ এখানে বরাদ্দ এখানে পাচ্ছি না, কিছুদিনের মধ্যে এই সমস্যা এখানে সমাধান হবে। আশা করি জেনারেশন এখানে বৃদ্ধি পেলে আমরা আমাদের লোডশেডিং কমে আসবে। কুমিল্লায় চাহিদার বিপরীতে ঘাটতি 260 মেগাওয়াট, চট্টগ্রামে 141 মেগাওয়াট, নেসকোর আওতাধীন রংপুর মহানগরে 95 থেকে 110 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। শেরপুরে অর্ধেক পাওয়া গেলেও নীলফামারীতে তারও কম পাওয়া যাচ্ছে। এদিকে মানিকগঞ্জে 194 মেগাওয়াটের বিপরীতে 137 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পূর্ণ সক্ষমতায় ফেরাতে ৭২ ঘন্টার জন্য বন্ধ থাকবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল। এতে সংকট আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তাৎক্ষণিক সমাধান না থাকলেও সমাধানের চেষ্টা করছে সরকার। জ্বালানি খাতে বেসরকারি খাতে জোর দিয়ে মন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা নয়, তেল আমদানিতে সবার সমান সুযোগ তৈরির জন্যই নীতিমালা করা হচ্ছে। তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলের অভিযোগ, কখনো তেল সংকট,
আবার কখনো গ্যাসের জন্য হাহাকার। এই চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। এসবের মধ্যেই আবার বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার আলোচনা। এমন পরিস্থিতিতে রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERBর আয়োজন জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। এতে সাম্প্রতিক গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সময়টা আমাদের কারোর জন্য স্বস্তিকর নয়, বলতে কোনো দ্বিধা নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, একইভাবে জ্বালানিরও সরবরাহ গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করবও না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। তবে কারিগরি জটিলতা সারাতে আবারও অন্তত 72 ঘন্টার জন্য বন্ধ রাখতে হতে পারে ত্রুটিপূর্ণ LNG টার্মিনালটি। তাই গ্যাস সংকট ফের তীব্র হওয়ার পূর্বাভাস দিলেন প্রতিমন্ত্রী। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে। সেমিনারে জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলে ভোক্তা স্বার্থ নিয়ে শঙ্কা তুলে ধরেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। যখন কোনো সংকট তৈরি হয় তখন প্রাইভেট সেক্টর মুনাফা ম্যাক্সিমাইজ করে, তাহলে আমরা প্রাইভেট সেক্টরের হাতে নিরাপদ। যদিও মন্ত্রীর দাবি জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলেও বাড়তি সুবিধা পাবে না বিশেষ কোনো প্রতিষ্ঠান। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? এদিকে রাজধানীতে SDG বিষয়ক এক সেমিনারে জ্বালানি মন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে কন্টেনার পদ্ধতিতে গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। আমাদেরকে বেশি দাম দিয়ে LNG কিনতে হচ্ছে, আমাদের বেশি দাম দিয়ে ডিজেল কিনতে হচ্ছে বিকজ অফ হরমুজ। আমরা সব সোর্স ট্যাপ করছি যাতে তাড়াতাড়ি গ্যাসটাকে এনে আমাদের দেশের যে ক্রাইসিসটাকে উঠ করা যায়। মন্ত্রী জানান, কন্টেনার পদ্ধতিতে ভোলার গ্যাস কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে। 10% যেটাই হোক, যে ফিজিবল হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ 3টি জুট মিল 2টি কোম্পানির কাছে লিজ দিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সই হয়েছে চুক্তি। এর মধ্য দিয়ে 11,000 কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বৈদেশিক মুদ্রা অর্জন, রিজার্ভ বাড়ানো আর কর্মসংস্থান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে একের পর এক করছেন বৈঠক। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স AmCham প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এ সময় সরকার প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তার সরকার। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্টিফেন কার্পিন। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 3টি জুট মিল প্রাণ RFL ও হ্যামকো গ্রুপের কাছে লিজ দিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে চুক্তি সই করা হয়। বন্ধ থাকা মিল 3টি হচ্ছে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল। পরে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, আগামী 6 মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।
প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপ এই দুইটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে ওনাদের এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। বন্ধ 3টি জুট মিলে 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী উদ্যোক্তাদের সাথে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ। সংসদ ভবনে নির্বাচনের প্রস্তুতি সভা শেষে তিনি জানান, বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এদিকে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ। আগামী 20 আগস্ট ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান ইসি সচিব। 3.5 দশক পর রাষ্ট্রপতি নির্বাচন, হাতে বাকি সপ্তাহখানেক। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিব সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কমিশন সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। সরকারি দলের চিফ হুইপ জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। আর জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়ায় আক্ষেপের কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানবো। আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নয়। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা বলতো তো সেটা করা যাইতো, কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই। ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশ নেব। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এদিকে 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদের 3য় অধিবেশন ডেকেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তাই অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানান, শেখ হাসিনা ও সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই বিচার করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নতুন করে আবারও আলোচনায়। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, সেটা তো হচ্ছেই না। রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা কিংবা ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান উপদেষ্টা। সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক বিষয়, তাই অনুমান নির্ভর কথা না বলতে আহ্বান জানান উপদেষ্টা। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর চেয়ে ২৪কে বড় করে দেখানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দাঁড়িপাল্লায় ২৪কে ভারী দেখানোর মধ্য দিয়ে চক্রান্ত করছে একটি মহল। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ করেন রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৩ দিনের চিত্র প্রদর্শনী। শতাধিক ছবির মধ্যে একটিতে দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমাবেশে বিতর্কিত চিত্রকর্মের প্রসঙ্গ তুলে কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৌশলে খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে। ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই শেখ হাসিনার মতো রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন তিনি। ৭১-কে ছোট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। আপনারা সবসময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন। আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিদেশি উস্কানির কারণে পার্বত্য চট্টগ্রামে বিভেদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে আদিবাসী বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে তিনি বলেন, পাহাড়ের স্থিতিশীলতা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে সবাই ঐক্যবদ্ধ থাকলে পাহাড়ের সমস্যার সমাধান হবে। বাংলাদেশে আদিবাসী শব্দ ব্যবহার করে কারো ফাঁদে পা দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য গ্রহণযোগ্য শব্দ খুঁজতে সবার প্রতি আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। উপস্থাপন করার ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে, সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশি উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশি হিসেবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। দিল্লিতে পৌঁছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করে দিল্লিতে যান দীনেশ ত্রিবেদী। বৈঠকে সম্পর্ক এগিয়ে নেয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করেন দুপক্ষ। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্য তারেক রহমানকে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ বিমানে বিমান ভাড়া 50% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে পর্যটন কর্পোরেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এছাড়া পর্যটন কর্পোরেশনের সব হোটেলে আজীবন 36% ছাড় দেওয়ার কথাও জানান তিনি।
শুধু দেশে না, বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা 50% ছাড় পেতেই পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, 36 জুলাইকে স্মরণ করে রাখার জন্য পর্যটন কর্পোরেশনের হোটেল, মোটেল ও রিসোর্টে আজীবন 36% ছাড় দেওয়া হবে। আমরা জুলাই যোদ্ধাদের জন্য প্লেন ভাড়াটাও কিন্তু কমিয়ে দিতে পারি, 50%-এর মধ্যে নিয়ে আসতে পারি। জুলাই যোদ্ধারা যারা চাকরির যে পর্যায়ে চাকরি করতে পারে তাদের ঠিক সেইভাবেই ব্যবস্থা করে দেওয়া। অলরেডি কিন্তু সার্কুলার হয়ে গেছে অনেক। তা আমি অনুরোধ করবো এখানে যে আপনারা সেই সার্কুলার অনুযায়ী সবাই অ্যাপ্লাই করে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। এ সময় ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা না করার আহ্বান জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। ৭১-এর যে স্বাধীনতার মুক্তিযুদ্ধদের নিয়ে তুলনা করা হয় ২৪-এ, এটা মনে হয় ঠিক না। আমি বলি এইভাবে, ৭১-এর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন এবং ২৪শে জুলাইয়ের যোদ্ধারা তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এদিকে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী বছরের ৫ আগস্টের মধ্যে জুলাই শহীদ পরিবারের সকল অভিযোগ সমাধানের আশ্বাসও দেন তিনি। এখনো শহীদদের পরিবারের অভিযোগ আমরা শুনি, আমরা নানাভাবে আহতদের অভিযোগ শুনি যে তারা চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে বলেছি, আহ্বান জানিয়েছি যে আগামী ৫ই আগস্ট তৃতীয় বর্ষপূর্তিতে বর্তমান সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, একটি অভিযোগও যাতে না থাকে এবং সেই রকম ভাবেই আমাদের কাজ করা উচিত। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে প্রাইজ বন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত ফোনালাপের অডিও দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপে তাকে এই নির্দেশনা দিতে শোনা যায়। সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। এভাবেই ২৪শে জুলাইয়ের উত্তাল সময়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুনের নির্দেশের কথা আসে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে। ১৯ জুলাইয়ের ফোন আলাপে হাসান মাহমুদের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেন, ওরা আগুন দিয়ে পোড়াবে, তো তাদের বাড়ি গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? এরপর তিনি বলেন, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পুরাবি, আয় আমরাও পুরাবো। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। ফোন আলাপে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে হাসান মাহমুদ ইটের জবাবে পাটকেল বা টিট ফর ট্যাট বলে সমর্থন জানান। পরবর্তীতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলার সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দিলে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে, অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক ফর টাইট। প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ ৭ জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছিল। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটি শুনানি শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এসএসসির ফল নিয়ে কিছু মাধ্যম
ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফলাফল শতভাগ স্বচ্ছ হয়েছে জানিয়ে তিনি বলেন, জোর করে কাউকে পাস কিংবা ফেল করানো যায় না। সবাই ফেল করা ৩১২ স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মন্ত্রী। গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬.২% কম, কমেছে জিপিএ 5ও। এমন পরিস্থিতিতে ফলাফল নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন অভিযোগ করেন, এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন মহল। কাউকে জোর করে পাস কিংবা ফেল করানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ আ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রয়োজনে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে, এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। শিক্ষক নিয়োগ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে এহসানুল হক মিলন জানান, চূড়ান্ত বাছাইয়ের পরেই ঠিক হবে নিয়োগ প্রক্রিয়া। কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যত বেশি জানতে পারবো তত বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবো। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিনে শিক্ষাক্রমকে আনন্দময় করার কাজ করছে সরকার। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মাস থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে ইউনিফর্ম। জোর দেয়া হচ্ছে কারিগরি শিক্ষায়ও। নূরে আলমের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে আনন্দময় এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের 180 দিনের পরিকল্পনায় আরও ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব, বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান। তারই অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং 60টি খেলা বাধ্যতামূলক। 6ষ্ঠ শ্রেণীতে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে চলতি মাসে। আমরা মনে করি আল্লাহর রহমতে অনেক অগ্রসর হয়েছে এবং আমাদের টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, এজ বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম সহ নানা কার্যক্রম সফল করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের বীজটা তার ভিতরে ছোটবেলা থেকেই যাতে করে বপিত হয় এবং সেটা যেন সে ধারণ করে বড় হয়, এইটা একটা পজিটিভ দিক হবে। এটা তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। আগামীতে এই সংকট কাটাতে সরকার, বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব মহলকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। ওই মেসেজটা দিয়ে দেয়া উপাচার্যদেরকে, উপাচার্য মহোদয়দেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে যে সে যেই দলই করুক কোনো অসুবিধা নাই, কিন্তু সে বৈধ ছাত্র কিনা এবং সে অন্যকে হার্ম করতেছে না। গবেষকরা বলছেন, শিক্ষার টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষা কমিশন গঠন করতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। সাভারের শ্যামপুরে একটি 4তলা ভবন থেকে ককটেল সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়তপুর থেকে একজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট
সিটিটিসি। পরে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় সিটিটিসি ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় বাড়িটি থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের বেশ কিছু লিফলেট, 5টি ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। ককটেল সদৃশ্য কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। অবস্থান করছি দক্ষিণ শ্যামপুর, সাভারের দক্ষিণ শ্যামপুরে, যেখানে ঠিক বোমা এবং বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। একই সাথে কিন্তু বিপুল পরিমাণ বোমা তৈরির যে কেমিক্যাল এবং যে তরল পদার্থ সেগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা জানিয়ে রাখতে চাই, মূলত আজকে সন্ধ্যার পর থেকেই এই ঘটনাটি সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় ঘটতে থাকে এবং পুলিশের তথ্য মতে মূলত একজন সন্দেহভাজনকে আটক করার পর তার দেওয়া তথ্য মতে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং এর এক পর্যায়ে এই দক্ষিণ শ্যামপুরের এই বাড়িটিতে এসে ৩-৪ দিন আগে এসে ভাড়া নেয় বলে বাড়িওয়ালার কর্তৃপক্ষ জানিয়েছে। একই সাথে কিন্তু পুলিশ যেটি জানিয়েছে যে এই বাসার ভিতর থেকেই বিশেষ করে 9টি বোমা এবং একই সাথে কিন্তু ইতিমধ্যেই প্রায় 5টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় যে বাড়িটিতে মূলত বোমা তৈরির বিশাল সরঞ্জামাদি এবং একই সাথে কিন্তু কেমিক্যাল এবং বিশেষ করে আপনার কেমিক্যাল সহ বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে, যার ফলে কিন্তু এখানে পুলিশ সহ সোয়াত টিম সহ এবং বোম ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে রাত 11টার পর থেকে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট যে রয়েছেন তারা কিন্তু বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছিলেন এবং 15-20 মিনিট পর পর কিন্তু একটি করে বোম নিষ্ক্রিয় করা হচ্ছিল এবং বিশাল গর্জনের এবং একই সাথে আগুনের ফুলকি সহ আমরা দেখতে পেয়েছি। এখন এই মুহূর্তে কিন্তু বিশেষ করে সাভার থানা মডেল থানা পুলিশ কিন্তু যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ যে আপনার বিশেষ করে বোমা তৈরির সরঞ্জাম আদিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এবং সাভার মডেল থানায় সেগুলো রাখা হবে। আমরা পুলিশের সাথে কথা বলতে চেয়েছিলাম এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে মূলত এ বিষয়ে আজকে আর কোনো ব্রিফিং করা হবে না, আগামীকাল এই বিষয়ের উপরে বিস্তারিত তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিং করবেন এবং বিস্তারিত জানাবেন। তার আগে জানিয়ে রাখতে চাই যে আজকে মূলত সন্ধ্যার পর থেকে ঘটনাটি ঘটে এবং একজন সন্দেহভাজন আরিফ নামে এক ব্যক্তি, যার বাড়ি কিশোরগঞ্জে, তাকে আটক করা হয় এবং তার জিজ্ঞাসাবাদের তথ্য ভিত্তিতে কিন্তু সাভার এবং আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার পর কিন্তু এক পর্যায়ে সাভারের হেমায়েতপুরের যে বিশেষ করে দক্ষিণ শ্যামপুরের যে বাড়িটি আছে, তিনতলা বাড়ি নিচতলার যে ভাড়াটিয়া, সেখানে এসে কিন্তু এই বোমা এবং বোমা তৈরির সরঞ্জামাদি পুলিশ উদ্ধার করে এবং বোম ডিসপোজাল ইউনিট এসে কিন্তু 5টি বোমা ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে। ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের মধ্যে তারা অভিযান শেষ করেছেন এবং আগামীকাল বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। তো সাভারের দক্ষিণ শ্যামপুর থেকে বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করা এবং বোমা তৈরি সরঞ্জামাদি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আচ্ছা, সরাসরি যুক্ত ছিলাম সাভারের শ্যামপুরে। বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করা অন্য অনেক দেশ থেকে নিরাপদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসআই লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, বিসিবির পরিচালক সাইদ ইব্রাহিম আহমদ, সময় টেলিভিশনের সিইও জুবাইর বাবু সহ জাপানি কয়েকজন ব্যবসায়ী। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব দীর্ঘদিনের। জাপানের উপর বাংলাদেশের বিশ্বাস আছে। আমাদের সরকার গত 6 মাসে দেশে বিনিয়োগ বাড়াতে নতুন নীতিমালা তৈরি করেছে। ফলে বাংলাদেশে এখন বিনিয়োগ আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ। আমরা জাপানকে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানাই। পানির ন্যায্য হিস্সা আদায় করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেছেন, চুক্তির সময় দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসডিজি লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। চলে এসেছে পাশাপাশি এসডিজি অর্জনের জন্য 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো, নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে স্বাস্থ্যসেবা, নারী পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সামাজিক বৈষম্য কমিয়ে কিভাবে সমতা ভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সামনে কথাগুলো তুলে ধরতে হয়েছে। সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পানির ন্যায্য হিস্সা আদায় করা বর্তমান সরকারের অগ্রাধিকারে আছে। চুক্তির সময় দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের স্বার্থ বজায় রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এসডিজি অর্জনের জন্য প্রান্তিক মানুষকে সচেতন করতে হবে এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওয়ান্স গেম খেলে কিন্তু এসডিজি গোল অ্যাচিভ করা যাবে না। খুব রাগডাক করে আমরা অনেক কিছু 2 দিন করলাম, নট দ্যাট। আপনারা কনসার্ন মিনিস্ট্রি সহ বসেন, ফর্মুলেট এ থট, এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কি পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলে মিনিস্ট্রিগুলি বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়াও সম্মেলনে মা ও শিশুর স্বাস্থ্য, নারী অধিকার, নিরাপদ পানি, স্যানিটেশন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য কমানোর পরিসংখ্যান তুলে ধরেন আয়োজকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার ডাকসুর আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে ছাত্র জমায়েত ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেধার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীরা বলেন, সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রী এটিকে গুজব বললেও এমন সিদ্ধান্ত নেওয়া হবে না সেটিও স্পষ্ট করেননি। দ্রুত সিদ্ধান্ত বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। আপনি স্পষ্ট করে বলবেন, ম্যানেজিং কমিটি নয়, গভর্নিং কমিটি নয়, বরঞ্চ মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে তারা শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের পথকে উন্মুক্ত করে দিচ্ছে। অনতি বিলম্বে এই যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আপনার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমির কলেজে 2021-22 শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনে স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর মহাখালীর তিতুমির কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান। তাদের অভিযোগ, নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাবর্ষ শেষ করতে গেলে তাদের 2 থেকে 3 বছরের সেশন জটে পড়তে হতে পারে। সংকট এড়াতে 2021-22 ও 2022-23 শিক্ষাবর্ষের পরীক্ষা দ্রুত আয়োজনের দাবি জানান তারা। শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুদকের মামলার আসামি বেবি চকের 2 প্রকৌশলী, চলছে তদন্ত। অথচ পদোন্নতির ছাড়পত্র দিতে গিয়ে খোদ দুদকের নথিতেই হয়ে গেলেন মামলাহীন। চলতি বছরের মার্চে দেয়া সেই অনাপত্তিপত্রে নেই কোনো মামলার তথ্য। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই টনক নড়েছে দুদকের। এবার মামলা থাকার বিষয়টি উল্লেখ করে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান সচিব। গণ অভ্যুত্থানের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিমানবন্দর উন্নয়নে শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানে নেমে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করে কমিশন।
প্রতিটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ অনেকে। পৃথক 2 মামলায় তার সঙ্গে আসামি ছিলেন নির্বাহী প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদ, যার তদন্ত বর্তমানে মানি লন্ডারিং শাখায় চলমান রয়েছে। এমন প্রেক্ষাপটে চলতি বছরের মার্চে বেবিচক থেকে হাসিব ও মওদুদের নামে মামলা আছে কিনা দুদকের কাছে জানতে চাওয়া হলে খোদ নিজেদের করা মামলার বিষয়টি গোপন করে অনাপত্তিপত্র দেওয়া হয়। বিষয়টি জানতে চাইলে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নলেজে আসছে, আমরা এটা নিয়ে খতিয়ে দেখছি যে এখানে আমাদের কেউ কোনো ইচ্ছাকৃতভাবে ত্রুটি করলো না কোনো অসাবধানতাবশত কিছু হয়েছে, আমরা দেখছি। আমাদের কাছে কোনো তথ্য থাকে না, আমরা আমাদের 14টা যে 8টা যে উইং আছে, উইং এর কাছ থেকে তথ্য নিয়ে তারপর আমরা দিই। তারা যেভাবে তথ্য দিয়েছিল এভাবে দিয়েছি, তারা আমার যদি তারা আমি এভাবে তারা দিয়ে দেবো। দুদক সচিব জানান, অনাপত্তিপত্র ভুল ছিল, সংশোধন করে ফের পাঠানো হচ্ছে। যে ভুলটা হয়েছে সেটা সংশোধনীতে যাচ্ছে, আমাদের চিঠি আমরা এটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। ইন্টেনশনালি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব, যদি কেউ ইন্টেনশনালি করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে দুদকের অনাপত্তিপত্র পাওয়ার পর বেবিচকের নির্বাহী প্রকৌশলী আমিনুল হাসিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে পদোন্নতি পেয়েছেন বলেও জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে 1.5 বছরে 2.25 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ভিসার শর্ত লঙ্ঘন, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার, অপরাধে যুক্ত হওয়া সহ যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন ভিসা যেন এখন সোনার হরিণ। আগের যে কোনো সময়ের তুলনায় ভিসা প্রাপ্তি কঠিন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে। ভিসা পাওয়ার পর যারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে বাতিল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। ট্রাম্প প্রশাসন জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে 26 সালের জুলাই পর্যন্ত 1,75,000-এর বেশি ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা সহ বিভিন্ন কারণে ভিসা বাতিল করা হয়েছে। Our actions are a warning to those who are trampling on the fundamental rights of their citizens. ভিসা বাতিলের কারণের মধ্যে রয়েছে বিধিমালা লঙ্ঘন, অপরাধ সংগঠন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, জালিয়াতি, জাতীয় নিরাপত্তা বিপন্ন করা ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার। বেশিরভাগ বাতিলের ঘটনা আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হওয়ার পর, যার মূল কারণ ছিল মারামারি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক অপরাধ। এছাড়া ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং শিশু যৌন নির্যাতনের চিত্র রাখার মতো অভিযোগেও অনেকের ভিসা বাতিল হয়েছে। বিশেষ ঘটনার উদাহরণ দিয়ে মার্কো রুবিওর দপ্তর জানায়, কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেয়ার উদ্দেশ্যে আসা উত্তর আফ্রিকার শতাধিক অভিভাবকের ভিসা বাতিল করেছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করা একাধিক বিদেশির ভিসাও প্রত্যাহার করা হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাপানের ব্যবসা খাতে তৈরি হয়েছে নতুন সংকট। কাজ থাকলেও পর্যাপ্ত কর্মী পাচ্ছে না অনেক প্রতিষ্ঠান। এর সঙ্গে বাড়ছে জ্বালানি, কাঁচামাল ও মজুরি ব্যয়। সবচেয়ে বেশি চাপে পড়েছে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানে 2026 সালের প্রথম 6 মাসে 5,335টি প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। 2012 সালের পর প্রথমার্ধে যা সর্বোচ্চ। সবচেয়ে বেশি দেউলিয়া হয়েছে সার্ভিস ও খুচরা খাতে। মূল্যস্ফীতিতে ব্যয় বাড়লেও সেই খরচ পুরোপুরি পণ্যের দামে যোগ করতে না পারায় সংকট বাড়ছে। দেউলিয়ার বড় কারণ হয়ে উঠেছে কর্মী সংকট। বছরের প্রথম 6 মাসে কর্মী না পেয়ে দেউলিয়া হয়েছে 227টি প্রতিষ্ঠান, যা গত বছরের তুলনায় 12.4% বেশি। এসব প্রতিষ্ঠানের 77.5%ই কর্মী ছিল 10 জনের কম। ফলে অল্প কয়েকজন কর্মী হারালেই ছোট ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সমস্যা শুধু কর্মী নিয়োগে নয়, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। নির্মাণ, পরিবহন, বৃদ্ধ সেবা ও রেস্টুরেন্টের মতো শ্রমনির্ভর খাতে দক্ষ কর্মীর সংকট সবচেয়ে বেশি। ফলে হাতে অর্ডার থাকলেও অনেক প্রতিষ্ঠান নতুন কাজ নিতে বা সময় মতো কাজ শেষ করতে পারছে না। এর সঙ্গে বাড়ছে জ্বালানি, কাঁচামাল ও মজুরি ব্যয়। কর্মী ধরে রাখতে বেতন বাড়াতে হচ্ছে, আবার পণ্যের দাম বাড়ালে ক্রেতা হারানোর আশঙ্কা। ফলে কমছে ব্যবসায় মুনাফা। কর্মক্ষম মানুষের সংখ্যা আরও কমে গেলে জাপানের ছোট ও মাঝারি ব্যবসায় এই সংকট ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ইতালির উত্তরাঞ্চলের শহর বুলজানোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুদিনব্যাপী কনসিউলার সেবা দেয় বাংলাদেশ কনসিউলেট জেনারেল। মিলান থেকে প্রায় 270 কিলোমিটার দূরের এই অঞ্চলের প্রবাসীদের ভোগান্তি কমাতেই এমন উদ্যোগ বলে জানানো হয়। হাতের নাগালে দূতাবাস সার্ভিস পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। পাহাড় ঘেরা ইতালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বুলজানো, এর আশেপাশে বিভিন্ন এলাকায় বসবাস করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কনসুলেট জেনারেল মিলানে নিয়মিত সেবা নিতে তাদের অনেককেই পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। সেই ভোগান্তি কমিয়ে সেবা পৌঁছে দিতে বুলজানোতে আয়োজন করা হয় বিশেষ কনসুলার সার্ভিস। হাতের নাগালে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বুলজানোবাসী আজকে স্বতঃস্ফূর্তভাবে এই কাউন্সিলর সেবা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিসে ছিল নতুন পাসপোর্টের আবেদন ও পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড, বিভিন্ন সার্টিফিকেট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ সহ প্রয়োজনীয় সেবা। টানা 2 দিনের এই আয়োজনে সেবা গ্রহণ করেন শত শত প্রবাসী বাংলাদেশি। দূরবর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের জন্য এই ধরনের সেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস সার্ভিস আরও বিস্তৃত করার পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন কনসুলার জেনারেল। সময় সংবাদ, ইতালি। দেখছেন প্রবাসী সময়। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঢাকা সফরের ব্যাপারে কিছুই চূড়ান্ত না করে উল্টো আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে নামছে ভারতীয়রা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লিতে আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে ইন্ডিয়া। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজ হওয়ার কথা 1 থেকে 13 সেপ্টেম্বর, কিন্তু ওই সফর নিয়ে এখনো কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত হয়তো হচ্ছেই না বাংলাদেশ ভারত সিরিজ। আলোচিত সিরিজ আয়োজনে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারতের পক্ষ থেকে সেভাবে আন্তরিকতা দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ইতিবাচক মনোভাব দেখালেও অনেকটা গা ছাড়া ভাব প্রতিবেশীদের। কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের প্যাচে বিপাকে 22 গজের ক্রিকেট। সেপ্টেম্বরে ভারত আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশের পর এখন একরকম অন্ধকারে বাংলাদেশ ভারত 6 ম্যাচ হোয়াইট বল সিরিজের ভবিষ্যৎ। কূটনৈতিক অস্থিরতার কারণে 2024 ও 25 সালে দুবার ঢাকা সফর স্থগিত করে ভারত। মাঝে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের তোপের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ভারতীয়রা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের সে দেশে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তে আরও ঘোলাটে হয় সব। তবে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনে এই সিরিজ নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়। বিসিবি থেকে নিয়মিতই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সিরিজ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এমনকি ভারতে গিয়ে দেখা করেছেন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও। মাঝে বেশ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1 থেকে 13 সেপ্টেম্বর 3টি করে ওয়ানডে ও টি-20 আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি, কিন্তু এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। উল্টো দেশটির গণমাধ্যমে খবর আসে নরেন্দ্র মোদী সরকারের কাছে সফরের ব্যাপারে এখনো অনুমতি চায়নি বিসিসিআই। আর এসবের মাঝে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টি-20 সিরিজের সূচি প্রকাশের পর একরকম শেষই হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা। দিল্লিতে 13, 15 ও 17 সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে তারা। নিজেদের দেশে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান দলের। ভারতের বিভিন্ন গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন রশিদ গুরবাজরা। এর আগে লখনৌ, দেহরাদুন ও নয়ডায় বিভিন্ন দলের বিপক্ষে হোম সিরিজ খেললেও এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলবে আফগান। আর নিজ দেশে গেস্ট টিম হিসেবে অংশ নেবে ইন্ডিয়া টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।